ইরানের হাতে থাকা শত শত কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সত্যিই কোনোদিন নিরাপদে কোনো স্থানে সরানো সম্ভব? একদিকে যুক্তরাষ্ট্র বলছে এই ইউরেনিয়াম ইরানের হাতে থাকা যাবে না, প্রয়োজনে ধ্বংস করা হবে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি জানিয়ে দিয়েছেন এই মজুদ দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। এ অবস্থায় প্রশ্ন উঠছে, এই ইউরেনিয়াম যদি না সরানো যায় তাহলে সমাধান কি? আন্তর্জাতিক চুক্তি কি আবারও ব্যর্থ হতে যাচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই উত্তেজনা কি নতুন কোনো সংঘাতের দিকে যাচ্ছে? বর্তমানে ইরানের কাছে আনুমানিক 440 কেজি 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনার প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। পারমাণবিক বিশেষজ্ঞদের মতে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র তৈরির উপযোগী 90%-এর চেয়ে কম হলেও এই স্তর থেকে 90%-এ পৌঁছানো অনেক দ্রুত ও সহজ হয়। যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার, ইরানের হাতে এই মজুদ থাকা ঝুঁকিপূর্ণ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মনে করছে এত উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে ইরানের জন্য। আর ইরান বলছে এটি তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অংশ। যদিও 2015 সালের জেসিপিওএ চুক্তি একসময় এই সমস্যার সমাধান করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র 2018 সালে এই চুক্তি থেকে সরে যাওয়ার পর সেই কাঠামো কার্যত ভেঙে পড়ে। 2021 সালের নাতানজ হামলা ও পরবর্তী উত্তেজনা দুই পক্ষের মধ্যে অবিশ্বাস আরো গভীর করেছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ প্রধান রাফায়েল গ্রসি গত মার্চের শুরুতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছিলেন, তাত্ত্বিকভাবে এই পরিমাণ ইউরেনিয়ামকে যদি 90% সমৃদ্ধ করা হয় তবে তা 10টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড তৈরির জন্য যথেষ্ট। তবে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে তেহরানের সমর্থন বন্ধ এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। বর্তমান প্রেক্ষাপটে ইরানের ইউরেনিয়াম মজুদ এখন আর শুধু একটি বৈজ্ঞানিক বা কূটনৈতিক ইস্যু নয়, বরং এটি হয়ে উঠেছে বৈশ্বিক নিরাপত্তার এক জটিল প্রশ্ন। যুক্তরাষ্ট্রকে টপকিয়ে বিশ্ব রাজনীতির নিয়ন্ত্রণ কি এখন চীনের হাতেই? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহায়তায় কি মার্কিনীদের ঘায়েল করতে চলেছে চীন? কারণ ইরান ইস্যুতে সমাধানের পথ খুঁজতে সম্প্রতি চীনে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আশানুরূপ কোনো ফল অর্জন ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয় ট্রাম্পকে। অবশ্য তার সফরের ঠিক 5 দিনের মাথায় হঠাৎ করেই চীনে যান পুতিন, যাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে শুরু হয় নতুন জল্পনা কল্পনা। সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে রাশিয়া ও চীনের সংশ্লিষ্টতার অভিযোগ এনেছে মার্কিন গোয়েন্দারা। তবে কি বৈশ্বিক রাজনীতিতে নতুন পালাবদল ঘটতে যাচ্ছে? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ ঠেকাতেই কি একজোট হয়েছে চীন, রাশিয়া ও ইরান? বৈশ্বিক রাজনীতির নতুন সমীকরণে এখন অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই দাবি বিশ্লেষকদের। আর মার্কিন প্রশাসনের এই করুণ পরিণতি ঘটেছে ইরানের হাত ধরেই। কারণ সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে যৌথভাবে ইরানকে দমানোর ফাঁদ পেতেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এক ইরানকে হারাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। উল্টো মধ্যপ্রাচ্যে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখতেই এখন হিমশিম খাচ্ছে মার্কিন প্রশাসন। কারণ ওই সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে ইরান মিসাইল ও আত্মঘাতী ড্রোন হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদ নীতিকে চ্যালেঞ্জ জানিয়েছে। টালমাটাল এই পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রু চীনের শরণাপন্ন হয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। 14 থেকে 15 মে পর্যন্ত চলা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে নানান বিষয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এ সময় অবশ্য ট্রাম্পকে এক প্রকার শাসিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে জানায়,
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানো মোটেও উচিত হয়নি। ট্রাম্পের উপস্থিতিতেই চীনের এমন কূটনৈতিক ভাষায় অবাক হয় হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা। অথচ ট্রাম্পের ওই সফরের আগে বৈশ্বিক মহলে কানাঘুষা ছিল যে ইরান ও তাইওয়ান ইস্যুতে বিভিন্ন জটিলতা মেটাতে একমত হতে পারেন শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ছোট কিছু ব্যবসায়িক সমঝোতা করেই বেইজিং থেকে বিদায় নেন ট্রাম্প, যার কারণে বিশ্লেষকরা মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে অনেকটাই ব্যর্থতার নজরেই বিবেচনা করছেন। তবে ট্রাম্প ব্যর্থ হলেও চীনের সাথে কৌশলগত অবস্থানে সফল হয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মার্কিন শাসকের চীন সফরের মাত্র 5 দিনের মাথায় বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সরাসরি বৈঠকে বসেন পুতিন। 20 মের ওই বৈঠকে নিজেদের পারমাণবিক কার্যক্রমের নিরাপত্তা এবং তাইওয়ান ইস্যুতে একজোট থাকার পাশাপাশি বিভিন্ন ধরনের অন্তত 20টি নথিতে সই করেন পুতিন ও শি জিনপিং। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। মূলত পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ট্রাম্পের বেপরোয়া পররাষ্ট্রনীতিকে অভিন্ন দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচনা করায় পুতিনের সাথে চীনের প্রেসিডেন্ট একটি দৃঢ় অংশীদারত্ব গড়ে তুলতে সফল হয়েছেন। তাই তো বিশ্লেষকরা বলছেন, চীনে ট্রাম্প ও পুতিনের এই সফরের মাধ্যমে একটি বিষয় পরিষ্কার, ক্রমে বিভক্ত হয়ে পড়া বিশ্ব ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে বেইজিং নিজেদের অবস্থান সুসংহত করছে। মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। তবে পরপর বিশ্বের শীর্ষ নেতাদের চীন সফরে যে বিষয় তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সেটা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলে বেইজিংয়ের বৃহত্তর কূটনৈতিক প্রভাব। এ প্রসঙ্গে লন্ডনের কিংস কলেজের গবেষক মেরিনা মিরন বলেছেন, চীন মূলত নিজেকে একটি ক্রমবর্ধমান মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করছে। এক্ষেত্রে নিরপেক্ষ অবস্থানে থেকে বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় এগিয়ে আসতে চাইছে বেইজিং। পারমাণবিক অস্ত্র উঁচিয়ে ইউরোপের সীমান্তে কি উত্তাপ ছড়ানোর পরিকল্পনা করছে রাশিয়া? হঠাৎ করেই এমন সিদ্ধান্ত কেন নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? আন্তর্জাতিক রাজনীতিতে বড় কিছু ঘটতে যাচ্ছে এমনটাই দাবি সমরবিদদের। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এরই মধ্যে পারমাণবিক ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে রাশিয়া। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, তার দেশের উত্তরাঞ্চলকে দখলে নিতে বেলারুশের সাথে একজোট হয়েছে রাশিয়া। যুদ্ধের ময়দানের এই উত্তাপ আর কতদূর গড়াতে চলেছে? প্রশ্ন হলো, ইউক্রেনের বিরুদ্ধে কি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চলেছে পুতিনের দেশটি? টানা 4 বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বাহিনী, যার কারণে যুদ্ধের ময়দানে ব্যাপক অস্ত্র সংকটে পড়েছে জেলেনস্কির দেশটি। এমন পরিস্থিতিতে ইউক্রেনের পাশে নেই দেশটির দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্র। তবে এক্ষেত্রে ইউরোপীয়রা বাড়িয়েছে বন্ধুত্বের হাত। কিন্তু রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে কি একজোট হতে পারবে পশ্চিমারা? যুদ্ধের ময়দানে ইউক্রেনের বেহাল দশা হলেও রাশিয়া যেন এখনো তার সামরিক অবস্থানে অটল আছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য বলছে, 4 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় 20% অঞ্চল দখলে সফল হয়েছে। এক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন, পুতিন মূলত তার কৌশলগত স্বার্থ আদায়ের জন্য ইউক্রেনের বিরুদ্ধে ধীরে ধীরে সামরিক চাপ তৈরি করছেন। এবার এই কৌশলে যোগ হয়েছে রাশিয়ার পারমাণবিক অস্ত্র। হঠাৎ করেই বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠিয়ে পশ্চিমা বিশ্বে উত্তাপ ছড়িয়েছে রাশিয়া। সেই সাথে পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিজেদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দেখিয়ে বিশ্বকে নতুন বার্তা দিয়েছে পুতিনের দেশটি। জানা গেছে, রাশিয়ার পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিশেষ একটি সামরিক মহড়ায় সম্প্রতি প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, যেখানে শত শত রুশ ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন অংশ নেয়। 22 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
এদিকে ওই সামরিক মহড়ায় কমপক্ষে 3টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে রাশিয়ার সামরিক বাহিনী, যাতে ছিল পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড। মিসাইলগুলো মাত্র 20 মিনিটের মাথায় রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চল থেকে প্রশান্ত মহাসাগরের কামচাটকা উপদ্বীপ পর্যন্ত প্রায় 5,500-এরও বেশি কিলোমিটার আকাশপথ পাড়ি দেয়। এ প্রসঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো বলেছেন, আমরা কাউকে হুমকি দিতে চাই না, কিন্তু আমাদের কাছে এমন অস্ত্র আছে যা দিয়ে বেলারুশ ও রাশিয়ার সীমান্ত রক্ষা করা সম্ভব। প্রশ্ন হলো, রাশিয়ার পারমাণবিক অস্ত্র সংক্রান্ত মহড়ায় বেলারুশের অংশগ্রহণের মাধ্যমে কি বার্তা পেল ইউক্রেন? নিজেদের কৌশলগত পারমাণবিক অস্ত্র বাড়ানোর দিকে এখন বেশি মনোযোগী রুশ প্রেসিডেন্ট পুতিন। শুধু তাই নয়, বেলারুশকেও সম্প্রতি বিপুল পরিমাণে সু-25 মডেলের যুদ্ধবিমান, ইস্কান্দার মডেলের ব্যালিস্টিক মিসাইল এবং কৌশলগত পারমাণবিক অস্ত্র দিয়েছে রাশিয়া, যা ইউক্রেনের সীমান্তের 200 কিলোমিটারের মাঝে বেলারুশের একটি বিশেষ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে মোতায়েন আছে। এ সম্পর্কে জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকোলাই মিত্রখিন বলেছেন, কোনো কারণ ছাড়াই দেশটির কাছে এমন সমরাস্ত্র পাঠাচ্ছে রাশিয়া। সম্ভবত বড় কিছু একটা ঘটতে যাচ্ছে, যা আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব ফেলবে। এতে পারমাণবিক অস্ত্রও জড়িত রয়েছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বেলারুশকে নিজেদের আগ্রাসী কর্মকাণ্ডে টেনে আনছে রাশিয়া, এমনটি জানিয়ে সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন যে ইউক্রেনের উত্তরাঞ্চল এবং কিয়েভের বিরুদ্ধে রাশিয়ার নতুন আক্রমণ শুরুর পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে বেলারুশকে শক্তিশালী করছে মস্কো। তবে কি রাশিয়া তাদের অত্যাধুনিক ওরেশনিক ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই ফেলল? শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতির এই অস্ত্র এখন ইউক্রেনের আকাশে নতুন আতঙ্ক। আর এদিকে 24 মে রাতভর কেঁপে উঠেছে কিয়েভ। ভয়ঙ্কর হামলার পেছনে কি ছিল রাশিয়ার গোপন এই মিসাইল? এই অস্ত্র কি ইউক্রেনের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম? কিয়েভ কি সামনে আরও বড় ধরনের হামলার মুখে পড়তে যাচ্ছে? বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, 24 মে রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। একাধিক বিস্ফোরণে অন্তত 1 জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। শহরের শেভিচেলস্কো এলাকায় একটি 9তলা আবাসিক ভবনে সরাসরি আঘাত লাগে। আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। একই সঙ্গে একটি স্কুলের আশ্রয় কেন্দ্র ও একটি বিজনেস সেন্টারেও মানুষ আটকে পড়ার খবর পাওয়া গেছে। 24 মে স্থানীয় সময় রাত 1টার কিছু পর পুরো কিয়েভ শহর জুড়ে একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর ঠিক আগেই ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলের সতর্কবার্তা জারি করে জানিয়েছিল যে রাশিয়া এই হামলায় তাদের অত্যাধুনিক ওরেশনিক ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করতে পারে। তবে এই হামলায় ওরেশনিক মিসাইল ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিস্কো টেলিগ্রামে জানান, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত শেভচেলস্কো অঞ্চলের একটি 9তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে একজন বেসামরিক নাগরিক নিহত হন। হামলার পর ভবনটিতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। ক্লিস্কো আরও জানান, একই এলাকার একটি স্কুলের বিমান হামলা আশ্রয় কেন্দ্রের প্রবেশপথে ধ্বংসস্তূপ জমে যাওয়ায় বেশ কয়েকজন মানুষ ভেতরে আটকা পড়েন। এছাড়া শহরের সামরিক প্রশাসনের প্রধান জানিয়েছেন, শেভচেলস্কোর একটি বিজনেস সেন্টারের আশ্রয় কেন্দ্রেও আরও কিছু মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী কিয়েভ শহরের ভেতরেই অন্তত কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে কিয়েভের গভর্নর মাইকোলা কালাশনিক জানান, বৃহত্তর কিয়েভ অঞ্চলের আশেপাশের এলাকায় আরও 3 জন আহত হয়েছেন। এর আগে গত 23 মে ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি সতর্ক করেছিলেন যে রাশিয়া ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে দাবি করেছিলেন, শব্দের চেয়ে 10 গুণেরও বেশি গতিসম্পন্ন এই ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করা বা মাঝ আকাশে ধ্বংস করা অসম্ভব। লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আর ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে।
গত সপ্তাহে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটে। মস্কোর দাবি ছিল ইউক্রেনে হামলা চালিয়েছে। এর প্রতিশোধ হিসেবে রুশ সামরিক বাহিনীকে পাল্টা হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন পুতিন। যদিও ইউক্রেনীয় সামরিক বাহিনী রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে তাদের লক্ষ্য কোনো ছাত্রাবাস ছিল না, বরং তারা রাশিয়ার একটি ড্রোন কমান্ডো ইউনিটকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সেই ঘটনার জের ধরেই রোববার কিয়েভে এই ভয়াবহ হামলা চালালো মস্কো। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতির মধ্যে এমন এক বৈঠক যা দিনের আলোয় নয় বরং গভীর রাতে বসে শেষ হয়েছে, তা স্বাভাবিকভাবেই নতুন করে প্রশ্ন তুলছে। ইরানের রাজধানী তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির এই বৈঠক শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো কৌশলগত বার্তা? তেহরানে অনুষ্ঠিত এই আলোচনায় মূল ফোকাস ছিল যুদ্ধবন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টা, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং পশ্চিম এশিয়ায় সংঘাত বিস্তারের ঝুঁকি নিয়ন্ত্রণ। কিন্তু কূটনৈতিক ভাষার আড়ালে আসল প্রশ্নটা আরও বড়। এখন কি মধ্যপ্রাচ্যের সংকটে নতুন মধ্যস্থতাকারী হিসেবে সামনে আসছে পাকিস্তান? বিশ্লেষকদের মতে এই বৈঠক শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের সীমায় আটকে নেই, বরং এটি এমন এক সময়ে হলো যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান ত্রিমুখী উত্তেজনা নতুন করে জটিল আকার নিচ্ছে। পাকিস্তান বরাবরই মুসলিম বিশ্বের মধ্যে একটি ডিপ্লোম্যাটিক ব্রিজ হিসেবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছে, তবে এবার পরিস্থিতি আলাদা। পাকিস্তানের সেনাপ্রধানের সরাসরি কূটনৈতিক বৈঠকে অংশগ্রহণ অনেক বিশ্লেষকের চোখে একটি ইঙ্গিত ইসলামাবাদ শুধু পর্যবেক্ষক নয় বরং সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে। ইরানের দিক থেকে এই বৈঠককে দেখা হচ্ছে কূটনৈতিক চাপ মোকাবিলার অংশ হিসেবে। যুদ্ধবিরতি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে তেহরান এখন এমন মিত্র খুঁজছে যারা অন্তত আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করতে পারে। এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এটি কোনো এক ইস্যুতে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা কাঠামো, যুদ্ধ বিস্তার রোধ এবং ভবিষ্যৎ কূটনৈতিক উদ্যোগ নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে বলে জানা গেছে। কূটনৈতিক মহলের প্রশ্ন এখন একটাই, এটি কি সত্যিকারের শান্তি প্রক্রিয়ার সূচনা নাকি বড় কোনো ভূরাজনৈতিক পুনর্বিন্যাসের প্রাথমিক সংকেত? রাতভর চলা এই বৈঠক হয়তো আপাতদৃষ্টিতে কূটনৈতিক সৌজন্য, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো অঞ্চলে সৌজন্য সাক্ষাৎ অনেক সময়ই সবচেয়ে বড় কৌশলগত বার্তা হয়ে ওঠে। আর সেই বার্তায় এখন পড়তে চাইছে পুরো বিশ্ব। নীরব কূটনীতির ভেতরে আসলে লেখা হচ্ছে কোন নতুন অধ্যায়। এবার যুক্তরাষ্ট্রে গণহারে ছাঁটাইয়ের কবলে ভারতীয়রা। চাকরি হারানোর কারণে বেকায়দায় হাজারো ভারতীয়, আর এতেই চোখে মুখে অন্ধকার দেখছেন তারা। যুক্তরাষ্ট্রে H-1B ভিসায় পাড়ি জমানো ভারতীয়রাই এ ছাঁটাইয়ের মুখে পড়ছেন। কিন্তু প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রে হঠাৎ করে ভারতীয়রাই কেন গণহারে ছাঁটাইয়ের শিকার হচ্ছেন? H-1B ভিসা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অস্থায়ী ওয়ার্ক পারমিট ভিসা। মূলত স্টেম খাতে দক্ষ বিদেশি কর্মী নিয়োগে H-1B ভিসা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এই ভিসার ক্ষেত্রে সাধারণত নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীকে স্পন্সর করে, ফলে চাকরি চলে গেলে যুক্তরাষ্ট্রে অবস্থান বজায় রাখতে নতুন কোনো প্রতিষ্ঠানের স্পন্সরশিপ প্রয়োজন হয়, অন্যথায় বাধ্যতামূলকভাবেই যুক্তরাষ্ট্র ছাড়তে হয়। বর্তমানে সারা বিশ্বে নানা রকম উত্তেজনার কারণে অস্থিতিশীল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারও। আর এই অস্থিতিশীলতার ঢেউ আছড়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে। তাই প্রযুক্তি খাতে ব্যয় কমানোর লক্ষ্যে বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে বিভিন্ন মার্কিন প্রতিষ্ঠান। আর এর সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছেন ভারতীয়রা। সাম্প্রতিক জরিপ বলছে যুক্তরাষ্ট্রের H-1B ভিসা পাওয়া কর্মীর মাঝে প্রায় 70%-এরও বেশি ভারতীয়। সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানে ছাঁটাইয়ের কবলে পড়া ভারতীয় কর্মীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রযুক্তি খাতের অনেক প্রতিষ্ঠান এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কার্যক্রমে আরও বেশি গুরুত্ব দিচ্ছে। এর ফলে কর্মী চাহিদায় পরিবর্তন আসছে এবং অনেকের চাকরি ঝুঁকির মুখে পড়ছে। ফলে বর্তমান পরিস্থিতিতে নতুন করে চাকরি পাওয়াও আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে উঠেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও কর্মী সংখ্যা উল্লেখযোগ্য আকারে কমিয়ে আনছে। শুধুমাত্র মেটাই তাদের 8,000 কর্মীকে ছাঁটাই করেছে। এছাড়াও অ্যামাজন ও লিঙ্কডইনও নিজেদের পরিধি কমিয়ে আনছে। এগুলো ছাড়াও মাইক্রোসফট,
গুগল, অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলোও কর্মী ছাঁটাই করেই যাচ্ছে। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। এতে শুধু চাকরি নয়, প্রভাব পড়ছে অনেক প্রবাসী পরিবারের ব্যক্তিগত জীবনেও। যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক ভারতীয় সেখানে পরিবার গড়েছেন, সন্তানদের পড়াশোনা করাচ্ছেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে জীবন সাজিয়েছেন। চাকরি হারানোর কারণে এখন সেই স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।